প্রথমত আমি আমার খুশির কথাটা জানাই। আমি খুব খুশি যে বইটা বার হয়েছে এবং আজকেই বার হয়েছে, এখনো আমার হাতে আসেনি। বইটার পাণ্ডুলিপিটা আমি পড়েছিলাম, ভূমিকাও আমি লিখেছিলাম। ভূমিকাতে আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে রণেশ দাশগুপ্ত প্রথম পয়েন্ট আউট করেন যে সমাজতন্ত্রের পতন হয়েছে, পুঁজিবাদ বিজয় লাভ করেছে, এই যে বক্তব্য এটা সঠিক নয়। এবং এন্ড অফ হিস্ট্রি বলে যে কথাটা চালু হয়েছিল তখন, যে ইতিহাস পুঁজিবাদে এসে থেমে গেছে, তারপরে পুঁজিবাদই কন্টিনিউ করবে, নতুন কোনো সমাজ ব্যবস্থা আর হবে না, এটা একটা নন ডায়ালেকটিক্যাল কথা। কারণ সমস্ত কিছুই আহ, সসীম এবং আহ, যেটাকে এঙ্গেলস বলেছিলেন, এভরিথিং ইজ ইটার্নালি চেঞ্জিং, নাথিং ইজ ইটার্নাল। কোনো কিছুই মানে চিরন্তন নয়, সবকিছুই চির পরিবর্তনশীল। সুতরাং পুঁজিবাদের যে বিজয়টা আমরা দেখছি সেটাও আবার কমতে থাকবে। এবং ইতিমধ্যে আমেরিকার ক্রাইসিস, চীনের উত্থান, সোভিয়েত ইউনিয়নের পুনরুত্থান এবং ভেনেজুয়েলা এবং অন্যান্য নানা জায়গায় নানা রকম প্রগতিশীল কাজকর্ম, তারপর আবার তালেবান, সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে বিশ্বটা একটা মিশ্র চরিত্রের। এবং এটা আগে ছিল ডুওপলি, দুইটা মেরু ছিল, সোভিয়েত এবং আমেরিকা। এখন এটা হচ্ছে মাল্টিপোলার। তা আমি বলতে চেয়েছি যে এই মাল্টিপোলার পৃথিবীতে কে বিজয়ী হবে, কে আধিপত্য অর্জন করবে, এটা নির্ধারিত হয় কিসের দ্বারা? গ্রামসি পড়লে সেখান থেকে ওই প্রক্রিয়াটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ওই প্রক্রিয়ার একটা দিক হলো সমাজতন্ত্রীরা, যারা পুরনো মডেলের সমাজতন্ত্র আর ফিরে আসবে না, নতুন মডেলের সমাজতন্ত্র তৈরি করে আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করছে। কেউ কেউ পুরনো মডেলকে সংস্কার করে টিকে থাকার চেষ্টা করছে, যেমন চীন, যেমন ভিয়েতনাম, যেমন কিউবা। আবার কেউ কেউ আরো নতুন কিছু অ্যাড করে এটাকে আরো টেকসই, আরো উন্নত করার চেষ্টা করছে। কেউ কেউ বলছে যে ডিক্টেটরশিপ অফ প্রলেটারিয়েট দিয়ে আর সমাজতন্ত্রকে রক্ষা করা যাবে না, যেটা করতে হবে সেটা হলো সিভিল সোসাইটির মধ্যে সম্মতি আদায় করেই সমাজতন্ত্রের পক্ষে শক্তি বৃদ্ধি করতে হবে। অর্থাৎ মূল প্রসঙ্গটা চলে আসছে এই জায়গায় যে সমাজে কে আধিপত্য বিস্তার করবে। একটা পশু শক্তি তার প্রভুত্বের মাধ্যমে আধিপত্য বিস্তার করবে, নাকি একটা মানবিক শক্তি চিন্তা, সংস্কৃতি, বুদ্ধিমত্তা, যুক্তি, এটা দিয়ে আধিপত্য বিস্তার করবে? কিন্তু মার্ক্সবাদে তো সুপার স্ট্রাকচারাল লেভেলের স্ট্রাগলের আগে শুরু হয় বেসিক স্ট্রাকচারের লেভেলে স্ট্রাগল। যেমন বেসিক স্ট্রাকচারে শ্রমিকের সঙ্গে পুঁজিপতির সংগ্রাম চলছে, শ্রমিক শহরের সঙ্গে গ্রামের সংগ্রাম চলছে, গ্রামে ধনী কৃষকের সঙ্গে ক্ষেত মজুরের স্ট্রাগল চলছে, বস্তিবাসীর সঙ্গে অন্যদের স্ট্রাগল চলছে। আজকে যারা লুটেরা পুঁজিবাদ টাকা পয়সা বাংলাদেশ থেকে নিয়ে বাইরে সরিয়ে দিচ্ছে, তাদের সঙ্গে সমগ্র জাতির স্ট্রাগল চলছে। তো এই স্ট্রাগলে কে রাষ্ট্র ক্ষমতায় আধিপত্য বিস্তার করে, তার আধিপত্যকে শুধু বিস্তার করতে পারবে না, সেটার জন্য একটা সম্মতিও আদায় করে নিতে পারবে সাধারণ নাগরিকদের কাছ থেকে। এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গ্রামসি। এবং এই জন্যই গ্রামসির অবদান, মার্ক্সের অবদানের মধ্যে লেনিন যেমন নতুন অবদান যুক্ত করেছেন, লেনিনের অবদানের মধ্যে যেমন মাও সেতুং একটা নতুন অবদান যুক্ত করেছেন, তেমনি মার্ক্স, লেনিন, মাও সকলের অবদানের সঙ্গে গ্রামসি আরেকটা নতুন অবদান যুক্ত করেছে। সেই নতুন অবদানের একটা সিঙ্গল ওয়ার্ড, দুটো দুটো শব্দ হলো খুব গুরুত্বপূর্ণ। একটা শব্দ হলো হেজিমনি, সম্মতি ভিত্তিক আধিপত্য। আর আরেকটা শব্দ হচ্ছে অর্গানিক ইন্টেলেকচুয়াল, জৈব বুদ্ধিজীবী। জৈব বুদ্ধিজীবী বলতে মার্ক্স বুঝিয়েছিলেন, গ্রামসি বুঝিয়েছিলেন সেই সব বুদ্ধিমান বিপ্লবী ব্যক্তিত্ব যারা কারখানায় গিয়ে, কৃষি খাতে গিয়ে সেইখানকার কৃষক এবং শ্রমিকের সঙ্গে মিশে, তাদের মধ্যে থেকে, যেমন শরীরের মধ্যে থেকে তার অঙ্গ প্রত্যঙ্গকে বিচ্ছিন্ন করা যায় না, তেমনি তাকে আর মানে ওই কৃষক সমাজের মধ্যে যিনি লিডার হবেন, তাকে যাতে কৃষক সমাজের কাছ থেকে বিচ্ছিন্ন করা
না যায়, তাহলে কি হবে? তাহলে নেতাদের নতুন ক্লাসে রূপান্তরিত হয়ে সমাজতন্ত্রের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা তারা করেছে, যেটা সোভিয়েত ইউনিয়নের এক্সাম্পলে আমরা দেখতে পাই, যে ব্যুরোক্রেটিক ক্লাস হয়ে গেছে, যেটাকে সহজভাবে রোজা লুক্সেমবার্গ বলেছিল যে শ্রমজীবীরা বিপ্লব করলো ঠিকই, তারপরে তারা ক্ষমতাটা তুলে দিল পার্টির হাতে, পার্টি তারপরে ক্ষমতাটা তুলে দিল সেন্ট্রাল কমিটির হাতে, সেন্ট্রাল কমিটি তখন ক্ষমতাটা তুলে দিল তার পলিট ব্যুরোর হাতে, পলিট ব্যুরো ক্ষমতাটা তুলে দিল স্ট্যালিনের হাতে। পরে স্ট্যালিন যদি এদিক ওদিক করে, তাহলে আস্তে আস্তে তার চারপাশে চাটুকার এবং প্রশংসাকারী এবং জবাবদিহিতা চায় না, আদর্শহীন, সুবিধাবাদী লোকদের একটা গ্রুপ তৈরি হবে, এবং তখন যে আমলাতন্ত্র তৈরি হবে, সেই আমলাতান্ত্রিক সমাজতন্ত্র তো আসলে সমাজতন্ত্র নয়। তো সেটা আটকাবো কিভাবে? সেটা আটকাবো জৈব বুদ্ধিজীবীরা যদি সিভিল সোসাইটিতে পরীক্ষা খনন করে করে কাজ করে। পরীক্ষা মানে কি? পরীক্ষা মানে আমি স্কুলের মধ্যে ঢুকবো, আমি কলেজের মধ্যে ঢুকবো, আমি ক্লাবের মধ্যে ঢুকবো, আমি খালি পলিটিক্যাল পার্টির মধ্যে খালি পলিটিক্যাল কচকচি করব না, মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে, তার রক্ত প্রবাহের সঙ্গে আমি একটা রক্ত কণিকা, লোহিত কণিকা মিশে থাকবো, এবং আমার লোহিত কণিকার প্রবাহে সব জায়গায় লাল রং আস্তে আস্তে গড়ে উঠবে। হয়তো প্রথমে এটা কালো থাকবে অথবা গোলাপি থাকবে, কিন্তু আমার এই লাল রঙের কাজ হবে উপর থেকে হুকুম দেওয়া নয়, উপর থেকে বক্তৃতা দেওয়া নয়, উপর থেকে ডিরেক্টিভ দেওয়া নয়, দেওয়া হচ্ছে নিচের থেকে, নিচের সঙ্গে মিশে একটা নিচের থেকে অভ্যুত্থান ঘটানো, যেটা আমাদের দেশে হয়েছে অনেক সময়। গণ অভ্যুত্থান আমরা জানি অনেক সময় হয়েছে, এবং গণ অভ্যুত্থানের পথ দিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো বাংলাদেশের নতুন সমাজও গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জনগণ যদি সাম্প্রদায়িকতার মধ্যে ডুবে থাকে, জনগণ যদি ব্যক্তিগত লোভের মধ্যে ডুবে থাকে, জনগণ যদি প্রতারণার মধ্যে ডুবে থাকে, জনগণের মধ্যে যদি শিক্ষা এবং সচেতনতা না থাকে, তাহলে তো সেটা হবে না। কিন্তু সেই শিক্ষা, সচেতনতা, আত্মবিশ্বাস এবং ম্লান মুখ মুখে আশা এবং ভরসা যারা দেবে, তারা তাদের পিতার মতো হবে, ভ্রাতার মতো হবে, বন্ধুর মতো হবে। এটাই ছিল গ্রামসির বাণী, এবং সেই বাণী তিনি নিজে কার্যকরী করেছেন নিজের জীবনে, এবং তার জীবনের অধিকাংশ সময় যখন তিনি জেলখানায় ছিলেন, তখন তিনি এই তত্ত্বটি নির্মাণ করেছেন। এই অমর মানবতাবাদী মানবমুখী তত্ত্ব অমর্ত্য সেনের মতে আহ, মানে মার্ক্সবাদে সম্পূর্ণ নতুন এক মৌলিক সংযোজন, যেটা জি, মার্ক্সবাদ বলতেই আমরা যেরকম মার মার, কাট কাট, বিপ্লব, জি, রক্ত, শুধু ওই দিকটা বুঝি, অথবা বুঝি একটা নিরস ইন্টেলেকচুয়াল ইনএভিটেবিলিটি, হিস্ট্রি নিজেই নিজের মুক্তির পথ বার করে নেবে। এই দুইয়ের এক্সট্রিমের মাঝখানে জীবন্ত মার্ক্সবাদ, সেটা হচ্ছে গ্রামসির অবদান। আর এই বইয়ে সেই তত্ত্বটা তুলে ধরা হয়েছে, সেই জন্য লেখককে আমি, আজকে তিনি উপস্থিত আছেন, তাকে আমি শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। গ্রামে বসে থেকে অনেক কষ্ট করে বইটা তিনি লিখেছেন।